বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর সমর্থকদের উচ্ছ্বাস, বঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংসতার দায়ে সীতাকুণ্ডে 4 নেতাকে বহিষ্কার। চোরাচালান কমছে না ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে, বাহক হিসেবে স্থানীয়দের ব্যবহার, টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে 25 বন্দী উদ্ধার। বালুর বস্তার উপর দাঁড়িয়ে ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল সেতু, নির্দেশনার পরেও বন্ধ হয়নি ভারী যান চলাচল, ভেঙে পড়ার শঙ্কা। এবং বিনিয়োগ বাড়ায় স্থবিরতা কাটিয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক, ক্ষতি পুষিয়ে নিতে অবকাঠামো মেরামত ও সরকারি সহায়তার আশা। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জ্যোতিকা। বিএনপির প্রার্থী ঘোষণার পর চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন না পাওয়া প্রার্থীর সমর্থকরা। বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় পছন্দের প্রার্থী না থাকার জন্যই এমন ক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু আসনে মনোনয়ন বাতিলের দাবি তুলছেন সমর্থকরা। চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। সীতাকুণ্ডে মহাসড়কের 3টি স্থানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ চলে। এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন, বিপাকে ঢাকা চট্টগ্রামে যাতায়াত করা শত শত যাত্রী। স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় বিএনপি থেকে চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পরপরই সড়কে নেমে আসেন আসলাম চৌধুরীর সমর্থকরা। কেন্দ্রের কাছে এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই সীতাকুণ্ড নেতাকর্মীদের একটাই দাবি, এই অবৈধ নমিনেশন প্রত্যাহার করে অবিলম্বে। এখানে লোকাল মনে হয় কোন এমপিকে হয়তো বা নমিনেশন দেয় না মনে হচ্ছে, শুনছিলাম। এখন দেখি যে এই অবস্থা, আমরা দাঁড়ায় আছি সবাই। আমি বাড়িতে যাইতে পারতেছি না, সেজন্য এখন হঠাৎ অবরোধ দেখছিলাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি হয়। এদিকে নাটোরের লালপুরে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নাটোর 1 আসনের মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় জিল্লুর রহমান নামে রাজনের এক সমর্থক আহত হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ মনোনয়ন মানি না বলে স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি জাবেদ মাসুদ মিল্টনের সাথে। আমরা চাই জাবেদ মাসুদ মিল্টনকে এই নমিনেশন দিতে হবে। কুষ্টিয়া 3 আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রাত 9টায় শহরের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন তারা। নাজমুস সাকিব সামি, এখন। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় 4 নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল ভাটিয়ারি বাজার জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। জনস্বার্থ বিরোধী এসব কর্মকাণ্ডের কারণে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাউদ্দিন বাবর, সীতাকুণ্ডীয়
পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে 10টিতে বিএনপির প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এদিকে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় রাতেই বিক্ষোভ মিছিল হয়েছে। পরে বহিষ্কার করা হয়েছে সীতাকুণ্ডে আসলাম চৌধুরী 4 অনুসারীকে। এদিকে বগুড়ায় 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফেনী 1 আসন প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাতে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান ও ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। শুরুতে চলে যাব চট্টগ্রামে। মাহফুজ, চট্টগ্রামের বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া কেমন জানাবেন? প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগর এবং আশপাশের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে যারা মনোনয়ন পেয়েছেন তাদের বাসা কেন্দ্রিক নেতাকর্মী এবং সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। সকাল থেকে আমরা দেখেছি যারা মনোনয়ন পেয়েছেন তাদের বাসাতে নেতাকর্মীরা আসছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম সংসদীয় 8 আসন, যেটি বোয়ালখালী এবং চাঁদগাঁও এলাকা নিয়ে গঠিত। এই আসনে দলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তার বাসা কেন্দ্রিক নেতাকর্মীরা ভিড় করছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং তিনিও নেতাকর্মীদেরকে দলের শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা একটু আগে তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন দলকেই তিনি ধন্যবাদ জানিয়েছেন তাকে মনোনয়ন দেওয়ার জন্য। পাশাপাশি তিনি বলছেন যদি নির্বাচিত হন তাহলে চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা, সেটি হচ্ছে কালুরঘাট সেতু নির্মাণ করা। এই কালুরঘাট সেতু নির্মাণের ক্ষেত্রে তিনি প্রথম দিকে নজর দিবেন এবং সেটি বাস্তবায়ন করবেন, এমনটি কিন্তু আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি তিনি দলীয় যে 31 দফা তারেক রহমান কর্তৃক দেওয়া হয়েছে সেই 31 দফা বাস্তবায়নে পুরোপুরি কাজ করবেন এমনটি জানিয়েছেন। আপনাকে বলে রাখি চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, এর মধ্যে বিএনপি 10টি আসনে তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে 6টি আসনে মনোনয়ন দেওয়া হয়নি। যে 6টিতে দেওয়া হয়নি সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন। আমরা যদি নির্দিষ্ট করে বলি সেই ক্ষেত্রে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যিনি চট্টগ্রাম 4 সীতাকুণ্ড থেকে মনোনয়ন পাওয়ার কথা ছিল, তার নেতাকর্মীরাও আশা করছিলেন, সমর্থকরা আশা করছিলেন, কিন্তু তাকে দেওয়া হয়নি। যার কারণে আমরা দেখেছি গতকাল রাতেই মূলত চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করে তার সমর্থকেরা, প্রায় 4 ঘন্টার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তাকে মনোনয়ন না দেওয়ার কারণে। পরবর্তীতে দলীয় বা কেন্দ্রীয়ভাবে কিন্তু আমরা দেখেছি সীতাকুণ্ড উপজেলার 4 জন স্বেচ্ছাসেবক দলের নেতা, এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার আহ্বায়ক এবং একজন যুব দলের নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। আমরা জানি যে চট্টগ্রামের 6 রাউজান উপজেলা, এখানেও কিন্তু 2 জন বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছে, কিন্তু সেখানে কাউকে কিন্তু মনোনয়ন দেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে 10টিতে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, 6টিতে মনোনয়ন দেওয়া হয়নি। তবে দলের নেতারা বলছেন যাদেরকে মনোনয়ন দেওয়া হয় না তারা যেন নাখোশ না হয় এবং সমর্থকদেরকে বলা হচ্ছে তারা যেন দলের হয়ে কাজ করে, কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, সেই বিষয়টি কিন্তু এখানে নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক, আমরা এ পর্যায়ে চলে যেতে চাই বগুড়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদুর রহমান, তিনি জানাবেন সেখানকার বিএনপির যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেখানকার নেতাকর্মী এবং প্রার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ মাহফুজ। বগুড়াতে মোট 7টি যে সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনের মধ্যে বগুড়া যে সদর আসন সেটি কিন্তু বগুড়া 6 আসন। আর এই বগুড়া 6 আসন থেকে এখানে যে প্রার্থী তার কালকে নাম ঘোষণা করা হয়েছে। বিএনপির দলীয় চেয়ারপারসনের দলীয় কার্যালয় থেকে জনাব তারেক রহমানের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন, যেটি বগুড়া শহর। বগুড়ার 7 মাথায় আমি রয়েছি। এখানে কালকে দলীয় কার্যালয়ে এই ঘোষণা
ঘোষণা আসার পরই এখানে কিন্তু আনন্দ উৎসবের একটি বন্যা বয়ে গেছে। বিশেষ করে এখানে বিএনপির নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত। তারা চান, তারা আগের থেকে জানতেন যে বগুড়া 6 এবং 7 আসনের মধ্যে একটিতে বেগম খালেদা জিয়া এবং একটিতে তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান এখান থেকে মনোনয়ন পাবেন এবং তারা নির্বাচন করবেন। সেটা কিন্তু আগের থেকে ধারণা করা হয়েছিল এবং বরাবরের মতন যে বগুড়া 6 আসনটা কিন্তু তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু করে আসছেন। 1991 সাল থেকে আরম্ভ করে 8 সাল পর্যন্ত প্রত্যেকটিতে কিন্তু বেগম খালেদা জিয়া এই আসন থেকে জয়ী হয়েছেন বিপুল ভোটে এবং তিনি ছিলেন। এবারে তারা আশা করছিলেন যে এখানে 6 আসন থেকে বেগম খালেদা জিয়া এবারে মনোনয়ন পাবেন এবং তিনি নির্বাচন করবেন। কিন্তু আর তারেক রহমান নির্বাচন করবেন তার বাবার যে জন্মস্থান গাবতলী শাহজাহানপুর এলাকা থেকে নির্বাচন করার কথা মনে মনে তারা ঠিক করে রেখেছিলেন। কিন্তু কালকে ঘোষণার পরেই কিন্তু বগুড়া 6টাকে দেওয়া হয়েছে তারেক রহমানের স্থান হিসাবে, আসন হিসাবে এবং বেগম খালেদা জিয়া যে নির্বাচন করবেন তিনি হলো বগুড়া 7 আসন, যেটি জিয়ার জন্মস্থান হিসাবে পরিচিত গাবতলী এলাকা থেকে। আর এই এলাকা কিন্তু দীর্ঘদিন ধরে যে একটি বঞ্চনার শিকার হয়েছে বগুড়া জেলা। সে বগুড়া জেলার যে নেতাকর্মী এবং সাধারণ যে ভোটার তারা মনে করছেন যে তারেক রহমান এখানে নির্বাচিত হওয়ার পরে যদি এখানে প্রধানমন্ত্রী হন কিংবা নির্বাচনের পরে এখানে যে কর্মকাণ্ডগুলো সেটি কিন্তু চালু হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বঞ্চিত যে বগুড়াবাসী তারা সে কাঙ্ক্ষিত যে সেবা, সে সেবাটা তারা পাবেন এরকমই মনে করছেন। এই জন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা চান এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিপুল ভোটে কিন্তু তারা জয়ী করতে চান এই তারেক রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে। তো এইভাবে কিন্তু কাল থেকে আজকে পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করছে, এইভাবে চলছে। আর আমরা এখন চলে যাব ফেনীতে, যেখানে রয়েছে আমাদের সহকর্মী ডালিম। সেখানে ফেনী 1 আসন থেকে বেগম খালেদা জিয়া এখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। সেখানে যাচ্ছি সেখানকার ভোটারদের অবস্থা এবং সেখানকার অবস্থা, সর্বশেষ অবস্থা জানতে। ধন্যবাদ মাজেদ। ফেনীর মোট সর্বমোট 3টি আসন রয়েছে, ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3। এর মধ্যে ফেনী 1 আসন যেটি রয়েছে এটি হচ্ছে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া আসন। এই আসনটিতে বেগম খালেদা জিয়াকে দলীয় যে মনোনয়ন, সেই মনোনয়ন দেওয়ার পরেই কিন্তু ফেনীতে পুরো ফেনী জেলায় কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা যেটি দেখেছি গতকাল রাতেই তাৎক্ষণিক ফেনীর ফুলগাজী এবং কালীঘাটে 2টি মিছিল হয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু বেগম খালেদা জিয়াকে গত কয়েকবার যেভাবে নির্বাচিত করে এনেছে এবং প্রধানমন্ত্রী বানিয়েছে সেইভাবে কিন্তু নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেছেন যে আবারও তারা বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করবেন এবং তারা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবেই দেখতে চান। আমরা কথা বলেছি সেখানকার যে ফেনী 1 আসনের যে সংসদীয় আসনের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ঢাকা মহানগর বিএনপির নেতা রফিকুল ইসলাম মজনুর সাথে। তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই যে ফেনীর 1 আসনটি রয়েছে, ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, এটি বরাবরের মতোই একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনটিতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করে আনার জন্য এবং বিপুল ভোটে নির্বাচিত করার জন্য যে কর্মসূচি রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু সেই কর্মসূচি রয়েছে শুরু করেছেন। আমি তার সাথে সকালেই কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুপুর 12টায় ফেনীর ছাগলনাইয়ায় একটি আনন্দ মিছিল হওয়ার কথা রয়েছে এবং 3টায় আরেকটি আনন্দ মিছিল হবে ফুলগাজীতে এবং সন্ধ্যায় কিন্তু পরশুরামে আরেকটি আনন্দ মিছিল হওয়ার কথা রয়েছে। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে ফেনীর ফুলগাজীর যে শ্রীপুর গ্রাম রয়েছে সেই শ্রীপুর গ্রামে কিন্তু বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসকে কেন্দ্র করেই কিন্তু ফেনীর যেই 1 আসনটি রয়েছে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া। আমরা জানি যে এই আসনটি থেকে বেগম খালেদা জিয়া 3বারে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সর্বমোট 5বার কিন্তু তিনি এই আসনটিতে নির্বাচন করেছেন। সব মিলিয়ে ফেনী 1 আসনে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করলেও ফেনী 2 আসন এবং 3 আসনে তেমনটা উচ্ছ্বাস দেখা যায়নি। ফেনী 2 আসনে অন্যান্য যারা নেতা রয়েছেন তারা বলছেন যে দল যদি যারা ত্যাগী রয়েছে তাদের বিষয় যদি আরও বেশি চিন্তা করতো তবে সেক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এই 2 আসনেও আরও বেশি উচ্ছ্বাস থাকতো বলে তারা মনে করছেন। এ ছিল ফেনীর ট্রায়াঙ্গল থেকে আমাদের কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে জ্যোতিকার কাছে। বিএনপির প্রার্থী তালিকা প্রকাশে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন সমর্থকরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত দিয়ে বেড়াচ্ছে চোরাচালান। বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য আনছে চোরা কারবারিরা। যদিও বিজিবির নিয়মিত অভিযানে ধরা পড়ছে বিপুল মাদক ও চোরাই পণ্যের চালান। আর চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। তবে চোরাচালান সহ অপরাধ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজিবি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাইরে দ্রুত করেন, বিএসএফ চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে এভাবেই চলে ভারতীয় মাদক ও পণ্য চোরাচালান। মৌসুম অনুযায়ী চোরাই পণ্য আসছে বাংলাদেশে। ভারতীয় মাদক, গরুর মাংস, স্মার্টফোনের ডিসপ্লে, ক্যান্সারের ওষুধ, চশমা, এমনকি ফুচকাও আছে নিয়মিত চোরাচালানের তালিকায়। জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ ৩ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাদক ও বিভিন্ন চোরাই পণ্য আনছে চোরা কারবারিরা। আর এসব চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। ওটা যতই করাই হোক, চোরাচালান ঠিকই আছে। ওই দিক দিয়ে ইডাল দিয়া পাঠাই দেয় মাল, আর এরাও এখান থেকে টাকা পয়সা ইডাল দিয়ে পাঠাবো পুটলা বান্ধা। বিভিন্ন ধরনের মাদক আসছে, তারপরে মোবাইলের ডিসপ্লে, তারপরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল ইন্ডিয়া থেকে আসছে। চোরাচালানকারী যারা করতেছে এরা তো পয়সা দিয়া মালিকরা এই সীমান্ত এলাকার যুবকরা দিয়ে এইগুলা করা, তো এরা এদিকে আনা নেওয়া করে, কিছু পয়সা পাহারাতে। এরা আসলে স্মাগলিং এরা করে না, এরা লেবার। তবে বিজিবির অভিযানে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক ও চোরাই পণ্যের চালান। গেল 10 মাসে আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের ধর্মগড় সীমান্ত থেকে 100 কোটি টাকারও বেশি মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির 25 ব্যাটালিয়ন। ধরা পড়েছে 48 জন চোরা কারবারি। যে সকল লোকাল ছেলেদেরকে ক্যারিয়ার হিসেবে ইউজ করা হয়, তারা খুব অল্প বয়সী, 13-14 বছরের বয়সী। তারা সেই এলাকার সব কিছু চেনে, সব জায়গা চেনে, যার ফলে তারা যখন নিয়ে আসতে যায় এবং আমাদের বিজিবি সদস্যরা যখন অ্যাম্বুশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা তাদের হাতে যে মালটা আছে বা যে আইটেমটা আছে সেটাকে ফেলে দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। আর জেলা প্রশাসক বলছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ কিছু যেন দেশে না ঢুকতে পারে, সেজন্য সীমান্তে আরো কঠোর নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। নির্বাচন সামনে আসছে, এই জন্য বিজিবিও প্রখর দৃষ্টি রাখছে বর্ডারগুলোতে, সেই জন্য আমাদের এই ধরাগুলো পড়ছে আর কি। বিজিবি এখন আরও জোরদার হচ্ছেও এবং আরও জোরদার হবে। একটা কিছু যাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়ে তারা সদা সতর্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার 73 কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে। এর মধ্যে 31 কিলোমিটারের সুরক্ষায় বিজিবির 25 এবং বাকি 46 কিলোমিটার রয়েছে 60 ব্যাটালিয়নের দায়িত্বে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে 25 বন্দীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় 2 পাচারকারীকে। সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদ ও বিভিন্ন সময় আটককৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালায় কোস্ট গার্ড ও নৌবাহিনী। সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় পাচারকারীদের গোপন আস্তানায় বন্দী করে রাখা নারী ও শিশু সহ 25 জনকে উদ্ধার করা হয়। আটক করা হয় 2 পাচারকারীকে। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে বন্দী করে রেখেছিল বলে জানায় কোস্ট গার্ড। সড়কের উজিরপুরে বামরাইল খালের ওপর থাকা সেতুর বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যার উপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া বরিশাল বিভাগে চলাচলের জন্য একমাত্র পথ ক্ষতিগ্রস্ত হলে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ী নেতারা। তবে প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানাচ্ছেন সড়ক ও জনপথ বিভাগ। আমিনুল ইসলামের তোলা ছবিতে ফিরদাউস সোহাগের প্রতিবেদন। বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল খালের উপর নির্মিত সেতু এটি। রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগের 6 জেলায় সড়ক পথে যাতায়াতের একটি মাত্র পথ, সে পথেই রয়েছে এই সেতু। অথচ সেই সেতুর নিচে একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় বড় ফাটল। সড়ক ও জনপথ বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 5 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবে কোনো নিয়মের তোয়াক্কা না করেই মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
লিমিট হচ্ছে গিয়ে আপনার 5 টন, কিন্তু সেখানে যানবাহন চলে 25 টন, তারপর 30 টন। গাড়ি যখন ব্রিজের উপরে ওঠে এটা দোলে অনেক সময় আমরা হাঁটাচলা করলে এটা অনুভব করতে পারি। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে কোনো টাইমে একটা অকারণ ঘটতে পারে। ব্যবসায়ীরা বলছেন সেতুটি ধসে পড়লে রাজধানী সহ সারা দেশের সাথে বরিশাল বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতু মেরামতের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের যত মালামাল, পায়রা বন্দরের মালামাল, সমস্ত মালামাল এই হাইওয়ে দিয়ে আসে। কাজেই এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে টোটাল বরিশাল কলাপস হবে, বরিশাল বিভাগ কলাপস হবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে বামরাইল সেতুর নিচে ইতিমধ্যে বালুর বস্তা দেওয়া হয়েছে। এছাড়া সেতুর পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 25 টন 30 টন ট্রাক ওইখান দিয়ে চলাফেরা করে এবং এই যাতায়াতের কারণে আমরা আশঙ্কা করতেছি যে এই ক্র্যাকটা ডেভেলপ করেছে এই ব্রিজে। এখানে যান চলাচলটা যেন বিঘ্ন না হয় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে আমরা হয়তো খুব শীঘ্রই এখানে কোনো বেইলি সেতু স্থানান্তর করব এবং কোনো বড় ধরনের স্ট্রাকচার আমরা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্ট্রাকচার নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করব। বামরাইল সেতু কবে নির্মাণ করা হয়েছিল সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সড়ক ও জনপথ বিভাগের হাতে। তবে স্থানীয়দের ভাষ্যমতে পাকিস্তান আমলে নির্মিত এই সেতুর বয়স 65 থেকে 70 বছরের বেশি, যার দৈর্ঘ্য 25 মিটার। এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা হলে পরবর্তী 100 বছর বা তার অধিক সময়ের বিষয়টি মাথায় এনে কাজ করতে হবে। এই সেতুটির প্রস্থ মাত্র 7 মিটার। এখানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে, কিন্তু 6 লেন বা 4 লেন হলে সেতুটির প্রস্থ বাড়াতে হবে। সেক্ষেত্রে এর নির্মাণ ব্যয়ও বাড়বে। বর্তমান বাজার দর অনুসারে যাতে খরচ হতে পারে কমপক্ষে 30 থেকে 35 কোটি টাকা। ফিরদাউস সোহাগ, এখন, বামরাইল, বরিশাল। সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় 3 উপজেলার প্রায় 5 লাখ মানুষকে। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হলেও নেওয়া হয়নি বাস্তবায়নের কোনো উদ্যোগ। এলজিডি বলছে মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ের কাছে চিঠি দেওয়া হবে। লিপসান আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সেতুর অভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার অন্তত 50 গ্রামের মানুষ। খেয়া নৌকায় করে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসিং নদী পারাপার হচ্ছেন 5 লাখের বেশি বাসিন্দা। জেলা শহরে যেতে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হয় তাদের। নদী পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। এলাকার উৎপাদিত ফসল আনা নেয় কৃষকদের পড়তে হয় বাড়তি বিড়ম্বনায়। বর্ষায় বাড়ে আরও দুর্ভোগ। সেতুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন করেও সুরাহা মেলেনি। আমরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবকিছু থেকে বঞ্চিত। ছাত্র ছাত্রী আমরা সব সময় ফারাইতে পারে না, নৌকা পাই না। রোগী অসুস্থ মানুষ যারা আছেন এরা লইয়া যাইতে খুব কষ্ট হয়। বর্ষাকালে ছাত্রছাত্রী আসতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই ইজিলি সহজে আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় বা রাজধানীতে মালামালগুলো সরবরাহ করতে পারবো। এলজিডি বলছে মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। মহাসিং নদীর 3 মোহনায় সেতু নির্মাণ হলে বদলে যাবে 3 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভিন্ন মাত্রা পাবে 50 গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। এখন সুনামগঞ্জ। আবারও বিএনপির প্রার্থী মনোনয়ন প্রসঙ্গ। চাঁদপুরে 4 আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে ফরিদগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক MA হান্নানের কর্মী সমর্থকরা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বিক্ষোভ কর্মসূচিতে কি বলছেন নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। আমি আছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা, আসলে একদম মেইন অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকা। বিএনপির দলীয় ঘোষণার পর থেকে হয়ে উঠেছে চাঁদপুর 4 আসন অর্থাৎ এই ফরিদগঞ্জ উপজেলা। আপনি আমার ঠিক পেছনে নেতা কর্মীদের আসলে তীব্র স্লোগান, তারা কিন্তু আসলে কিন্তু আগুন জ্বালিয়ে
রাস্তা অবরোধ করে দিয়েছে এবং তাদের যেটা দাবি এই উপজেলা বিএনপি আহ্বায়ক এম এ হান্নান তাকে আসলে মনোনয়ন না দেওয়ার কারণে কিন্তু এই তীব্রভাবে আসলে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এই এই সড়ক দিয়ে কিন্তু আসলে পার্শ্ববর্তী যে লক্ষ্মীপুর জেলা সেখানে কিন্তু আসলে লক্ষ্মীপুর সাথে চাঁদপুরের কিন্তু এই সংযোগ আসলে এই সড়ক জায়গায় জায়গায় কিন্তু আমি দেখতে পেয়েছি আগুন জ্বালিয়ে কিন্তু তারা আসলে এই সড়ক কিন্তু এখন বন্ধ করে দিয়েছে এবং মুহুর্মুহু স্লোগান কিন্তু আমি আসলে দেখতে পেয়েছি এবং এতে করে কিন্তু আসলে চলাচলকারী সকল যানবাহন কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং নেতা কর্মীরা যেই দাবি তুলছেন তারা বলছেন যে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের বিপরীতে আসলে তারা কাউকে দেখতে চান না বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা গতকাল রাত থেকে কিন্তু আসলে তীব্র বিক্ষোভ করে যাচ্ছেন এবং এখনো কিন্তু একই আসলে তারা সেই স্লোগান এবং বিক্ষোভ দিয়ে যাচ্ছেন এবং এতে করে কিন্তু আসলে যারা বিএনপির এই কর্মসূচিতে আমি আসলে বিএনপি ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কিন্তু বিভিন্ন স্তরের নেতা কর্মী এবং সমর্থকদের কি আসলে দেখতে পেয়েছি। পাশাপাশি জ্যোতিকে আপনি জানেন চাঁদপুরের কিন্তু গতকালকে বিএনপির যে দলীয় মনোনয়ন তা কিন্তু দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে অন্যান্য যে আসনগুলো রয়েছে চাঁদপুর 1, 2, 3 এবং 5 সেখানে কিন্তু আসলে আমরা তেমন কোনো প্রতিবাদ কিংবা বিক্ষোভ মিছিল কিন্তু আমরা লক্ষ্য করিনি। যদিও এই আসনে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু বিগত 2008 সালের নির্বাচনে কিন্তু এমপি নিয়ে কিন্তু আসলে তিনি এমপি হিসেবে বিজয়ী করেছিলেন এবং সেই আসলে তাকে মনোনয়ন আসলে বিএনপির একটি অংশ অর্থাৎ উপজেলা বিএনপির নেতা কর্মী যারা তারা কিন্তু আসলে বিক্ষোভ করছেন এবং কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে এই সড়ক ব্যবহার অনুপযোগী হওয়ার কারণে কিন্তু আসলে এখানে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে জায়গায় আসলে আগুন কিন্তু সেই আগুনের পরিবেশ সৃষ্টি যারা নেতা প্রত্যাশিত যাকে আসলে প্রত্যাশিত করছিলেন তার জন্য কিন্তু তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে তাদের সাথে তারা আসলে কোনোভাবে বিক্ষোভ এখন পর্যন্ত আমরা আসলে তারা যেটা বলছেন যে পর্যন্ত তাদের যে প্রত্যাশিত নেতা রয়েছেন তাকে আসলে আসলে এখন আসলে দিচ্ছেন এবং ফরিদগঞ্জ উপজেলা কিন্তু কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে তো তারপর থেকে চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবারা, জানাছিলেন সেখানকার সবশেষ তথ্য। স্টারলিংক, অগ্নি সিস্টেম ও ব্র্যাক সহ দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে রাজশাহী হাইটেক পার্ক। তাতে পার্ক ঘিরে বাড়ছে সম্ভাবনা। তবে 5 আগস্টের ক্ষতি পুষিয়ে নিতে অবকাঠামোর মেরামত ও সরকারি সহযোগিতা চান ব্যবসায়ীরা। উদ্যোক্তা বান্ধব পরিবেশ ও বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পার্কের সম্পর্ক তৈরির দাবি বিশেষজ্ঞদের। লোকসানে চলতে থাকা পার্কটি দ্রুতই লাভবান হবে বলে প্রত্যাশা ঊর্ধ্বতন কর্মকর্তাদের। সজীব আহমেদের ক্যামেরায় রকিবুল হাসানের প্রতিবেদন। 31 একরের রাজশাহী হাইটেক পার্ক যাত্রা শুরুর পর 2024-এর 5 আগস্টের পর থেকে চলে স্থবিরতায়। তবে সম্প্রতি তা কাটিয়ে বিনিয়োগে নতুন গতি পেয়েছে পার্কটি। হাইটেক পার্ক জুড়ে 8টি বাণিজ্যিক প্লটের সবকটি ছিল ফাঁকা। গেল মাস থেকে একে একে বিনিয়োগ এসেছে সেখানে।
40 বছরের জন্য 1 একরের প্লটে গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। পাশের প্লট বরাদ্দ নিয়েছে দেশীয় আইটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম। এছাড়া 2 একরের ব্র্যাক আইটি আর 12 তলা অত্যাধুনিক সিলিকন টাওয়ারে 2400 বর্গফুট জায়গা নিচ্ছে প্রাণ আরএফএল সহ একাধিক প্রতিষ্ঠান। তাতে দ্রুতই ব্যস্ত হয়ে উঠবে হাইটেক পার্ক। আইটি ইনকিউবেশন সেন্টারে এখন 7টা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে, সেখানেও কোনো ফাঁকা স্পেস আমাদের নেই, অর্থাৎ ওটা পরিপূর্ণভাবেই কার্যক্রম পরিচালনা করছে। এবং এই সিলিকন টাওয়ার যেটাতে আমরা দেখতেছি 12 তলা বিশিষ্ট, এই বিল্ডিংয়ে আমাদের 19টা কোম্পানিকে আমরা স্পেস বরাদ্দ দিয়েছি, যারা এখন অলরেডি অনেকে কাজ করছে, অনেকে তাদের অফিস ডেকোরেশনের কাজ শুরু করেছে। সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট 5 তারিখের পরে, 5 আগস্টের পরে, সেটা আমাদের এখানে স্টারলিংকের একটা গ্রাউন্ড স্টেশন করা হয়েছে এবং 1 একর জমি তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস, তাদেরকেও 1 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাইটেক পার্কের বর্তমান ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা, উপযুক্ত পরিবেশ তৈরি আর প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিংয়ে পিছিয়ে আছে কর্তৃপক্ষ। পাশাপাশি গেল 5 আগস্টের ঘটনায় ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পুষিয়ে না দেয়ায় বড় বিনিয়োগে ঝুঁকি মনে করছেন তারা। আমার কাছে যে কনসার্নটা সেটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। হাইটেকের বাউন্ডারিটা এখনও কোথাও কোথাও অরক্ষিত, এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে এখানকার সিসিটিভি ক্যামেরা সিস্টেম এবং এখানকার এন্ট্রি এক্সিটের যে আগের যে সিস্টেমগুলো ছিল, এটাকে যদি আবার নতুন করে করা যায়, এটা একটা পয়েন্ট। আমাদের যে ক্ষতিটা হয়েছিল সেটার অডিট বা বিভিন্ন কিছু ক্লিয়ার হয়েছে, বাট সে ক্ষতিপূরণটা কিন্তু আমরা এখনও কোনো কোম্পানি পাই নাই। তো এইটা যদি কোম্পানিগুলোকে প্রোভাইড করা যায় তাহলে কোম্পানিগুলো আরও বেটার কিছু করবে। যারা রাজশাহী কেন্দ্রিক আছেন মানুষজন, যারা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা টেক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হচ্ছে যে তারা একটা হাবে এসে, একটা জায়গাতে এসে অনেকগুলো কোম্পানি পেয়ে যায়, তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায় এবং অনেক ক্ষেত্রে সেশন চালু হয় বা কোর্স ছাড়ে। এদিকে হাইটেক পার্কের উপপরিচালক বলছেন, নষ্ট লিফট, নিরাপত্তা কন্ট্রোল রুম ও অন্যান্য সুবিধার জন্য চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সরকার ব্যবসা করার জন্য শুধুমাত্র নয়, সরকার এখানে একটা সেক্টরকে, একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য কাজ করছে। কাজে এই ইন্ডাস্ট্রি দাঁড় করানো যে খুব রাতারাতি হয়ে যাবে এরকম না। সিলিকন ভ্যালি কিন্তু 2-1 বছরে হয় নাই, ফলে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিটাও আপনার শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সময় দরকার। তো সেই সময়টা আমরা দিতে চাইছি, সেই সময়টা আমরা দিব এবং আমরা সরকারের পক্ষ থেকে আসলে ব্যবসা চিন্তা করে না করে আমরা আসলে ওই সেক্টরটাকে কী করে দাঁড় করানো যায় আগামীর জন্য, সেই লক্ষ্যে কাজ করছি। আইটি বিশেষজ্ঞরা বলছেন, হাইটেক পার্কের কর্মীদের মিল ও নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ কর্মী পেতে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক তৈরি করতে হবে বলছেন তারা। যে সিকিউরিটি ক্যামেরা নাই সেগুলো দেওয়া যেতে পারে, তারপরে পর্যাপ্ত যেন এন্ট্রান্স, যেন সবাই যেন সেখানে যেতে না পারে, যেতে গেলেও যেন হচ্ছে যে আপনার একটা কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়, সে ধরনের একটা ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, সেটা আমার মনে হয় এখনও এনশিওর করা হয়। হাইটেক পার্কের মধ্যে যতগুলো ফার্ম আছে এবং অন্যান্য যে ফার্ম বাইরের আছে, তারা যদি এই জায়গাটা তৈরি করতে পারে এবং আমরা চাই তারা আমাদেরকে ইনভাইট করুক একটু, যে না তোমরা এখানে তোমাদের ছাত্রদেরকে ইন্টার্নশিপ করাতে পারো, তাহলে কি হলো, তাদের সাথে কিন্তু আগে থেকেই আমাদের স্টুডেন্টদের একটা যোগাযোগ হয়ে গেল। রাজশাহী হাইটেক পার্কে বর্তমানে ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ আয় হয় প্রায় 2 লাখ টাকা, ব্যয় প্রায় 8 লাখ, আর প্রতি মাসে হাইটেক পার্কের ভর্তুকি 6 লাখ। নভেম্বরের পর থেকে এর অনেকটা কাটিয়ে উঠবে বলছে প্রতিষ্ঠানটি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। হবিগঞ্জ জেলার 8টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে 4টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদন নেমেছে অর্ধেকের নিচে। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ স্বাভাবিক রাখতে কমিয়ে দেওয়া হয়েছে জেলার বরাদ্দ। এতে ভয়াবহ লোডশেডিংয়ে জেলাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার কারণ কি জানাবেন, আর এই বিষয়ে জেলাবাসীরাই বা কি বলছেন?
জ্যোতিকা, হবিগঞ্জে ৮টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এর মধ্যে বর্তমানে ৪টি বন্ধ হয়ে গেছে। আর যে ৪টি বিদ্যুৎ কেন্দ্র এখনো চালু রয়েছে সেগুলো থেকে যে সরবরাহ করা হচ্ছে সেটি প্রায় অর্ধেকের নিচে নেমে গিয়েছে উৎপাদন। আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি, মূলত ৮টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে যে ৪টি বন্ধ হয়ে গেছে সেগুলো কোনোটি অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে গেছে, কোনোটির চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এবং কোনোটি যান্ত্রিক ত্রুটির কারণে। যেমন শাহজিবাজার ৩33 কেভি যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটি ২০২২ সালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনার পর যে বিদ্যুৎ সরবরাহ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদের যে যন্ত্রাংশ সেটি বাহির থেকে আমদানি করার পর যে সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই কারণে সেখানে আটকা পড়েছে, সেটি ছাড় পেলেই আসলে বিদ্যুৎ কেন্দ্র যে সংস্কারের কাজ সেটি শুরু হবে। এর বাহিরে শাহজিবাজার ১০০ মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র, সেটিও অগ্নিকাণ্ডের ঘটনা চলতি বছর ঘটে এবং এরপর থেকে সেটিও বন্ধ রয়েছে। এই কেন্দ্রটি আসলে মেরামতের যে অগ্রগতি সেটি আসলে কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। এর বাহিরে বিবিয়ানা সাউথ বিদ্যুৎ কেন্দ্র যেটি সেটি একটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে গেল আগস্ট মাসে। আর শায়েস্তাগঞ্জের যে নসরতপুরের যে বিদ্যুৎ কেন্দ্র সেটির চুক্তির যে মেয়াদ সেই মেয়াদ শেষ হওয়ার কারণে সেটি বন্ধ হয়ে যায়, যে কারণে শায়েস্তাগঞ্জে কিন্তু একসময় পুরো উপজেলাতে এই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো, এখন অন্যান্য যে কেন্দ্র রয়েছে সেখান থেকে সরবরাহ করতে হচ্ছে। যেহেতু হবিগঞ্জে ৮টি বিদ্যুৎ কেন্দ্রের ১,৭০৬ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ছিল, ৪টি বন্ধ হয়ে যাওয়ার কারণে বর্তমান উৎপাদন সক্ষমতা ৮২০ উৎপাদন হচ্ছে, নিচে নেমে গেছে উৎপাদন, যে কারণে জাতীয় সঞ্চালন আইনে যে বিদ্যুৎ সরবরাহ করা হতো সেটিকে স্বাভাবিক রাখার জন্য সেটি আসলে কমিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে পুরো জেলা বেড়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কেননা এই যে তীব্র তাপদাহ চলছিল, তীব্র তাপদাহের মধ্যেও কিন্তু ১ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলে ১ ঘন্টা লোডশেডিং দেওয়া হয়েছে। এসব নিয়ে আসলে জেলাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, শিল্প প্রতিষ্ঠান রয়েছে হবিগঞ্জে, সেসব শিল্প প্রতিষ্ঠানগুলোতে আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না দুর্ভোগে ছিলেন। এই সব মিলে আসলে বলা যায় যে এই ৪টি বিদ্যুৎ কেন্দ্র যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত লোডশেডিং এর যে ভোগান্তি সেটি আসলে হবিগঞ্জবাসীকে ভুগতে হবে। জ্যোতিকা, হবিগঞ্জ থেকে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজল সরকার। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। সপ্তাহের ব্যবধানে যশোরে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ টাকা। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকায়, যা ১ সপ্তাহ আগে বিক্রি হয় ৬০ টাকায়। এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, হঠাৎ পেঁয়াজের দাম বাড়তির কারণ কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। পেঁয়াজের দাম কিন্তু দিন গেলেই বৃদ্ধি পাচ্ছে। আমরা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে গত সপ্তাহে যে পেঁয়াজটি ছিল পাইকারি বাজারে ৬০ টাকা বিক্রি ছিল, সেটি কিন্তু আজকের বাজারে আমরা দেখছি যে ৯০ টাকা বিক্রি হচ্ছে। এই পেঁয়াজটি আবার খুচরা বাজারে যে ১০০ টাকা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। খুচরা বাজারের যে পেঁয়াজ রয়েছে সেটি সরবরাহ কম রয়েছে এবং পাইকারি বাজারের সরবরাহ কম রয়েছে, এজন্য দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আরেকটি কারণে দাম বৃদ্ধি পেয়েছে সেটি বলছেন যে ভারত থেকে যে পরিমাণে পেঁয়াজ আমদানি করা হয় সেই পরিমাণ পেঁয়াজ কিন্তু আমদানি হচ্ছে না, বর্তমানে আমদানি নেই, সে কারণে পেঁয়াজের দামটি বৃদ্ধি পেয়েছে। আরো কিছু কারণ রয়েছে, সেটি হচ্ছে যে এখন পেঁয়াজ রোপণের মৌসুম রয়েছে, সেই রোপণের মৌসুমে যখন পেঁয়াজ যে ছোট পেঁয়াজগুলো রয়েছে সেটি রোপণ করা হচ্ছে জমিতে, সে কারণে এই যে পেঁয়াজের যে দাম সেটি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা
ভোক্তা রয়েছেন তারা কিছুটা ক্ষুব্ধ। তারা বলছেন যে এই সময়টা আসলেই আসলে পেঁয়াজের দামটি বৃদ্ধি করে দেয়। ব্যবসায়ীদের সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের কারণে মূলত এই পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তারা বলছেন যে যদি নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকতো তাহলে হয়তো পেঁয়াজের দামটি তাদের নাগালে থাকতো। কয়েকদিনের ব্যবধানে, এক সপ্তাহের ব্যবধানে প্রায় পাইকারি বাজারে আমরা দেখেছি যে 30 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে সামনের দিনগুলোতে আরো দাম বৃদ্ধি পেতে পারে, এমনটি কিন্তু তারা বলছেন। যদিও গত বছরের তুলনায় এ বছরে এখন পর্যন্ত দাম কিছুটা কম রয়েছে। গত বছর এই সময় 140 টাকা কেজি ছিল দেশি যে পেঁয়াজটি রয়েছে সেটি, সেই তুলনায় এই বছর এখন পর্যন্ত 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই জন্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সামনের দিনগুলোতে আরো দাম বৃদ্ধি পেতে পারে। সেই দামটি কত গিয়ে থাকে সেটি এখন দেখার বিষয়। তবে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে হয়তো দামটি আরো কমতে পারে বলছেন ভোক্তা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতিকা। যশোরে বাড়তি পেঁয়াজের দাম, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। নাটোর শহরের ফুলবাগান এলাকার একটি চালের গোডাউনের তালা ভেঙে প্রায় 150 বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ক্যাশ বাক্স থেকেও নগদ টাকাও লুট করা হয়। চালের গোডাউনের মালিক জানান, সিসি ফুটেজের সময় অনুযায়ী রাত 2টার দিকে দুর্বৃত্তরা চালের গোডাউনের সামনে মিনি ট্রাক ভেড়ায়। এরপর গোডাউনের তালা ভেঙে কমপক্ষে 150 বস্তা চাল লুট করে। এদিকে লুটের ঘটনায় খবর পেয়ে তদন্ত শুরু করেছে নাটোর সদর থানা পুলিশ। বাংলাদেশের রস ও গুড় নিয়ে কর্মযজ্ঞের সক্রিয় অংশীদার উদ্যোক্তা, গাছি গবেষক ও ভোক্তাদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2য় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তৈরি হয়েছে উদ্যোক্তা, বণিক ও ভোক্তাদের মিলন মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, এই সম্মেলনের মূল লক্ষ্য কি এবং প্রান্তিক পর্যায়ের গাছিরা এতে কি লাভবান হবেন জানাবেন। জ্যোতিকা, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রস এবং গুড়ের যে 2য় সম্মেলন, জাতীয় সম্মেলন, সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে এখানে উদ্যোক্তা, গাছি এবং গবেষক থেকে শুরু করে যারা ভোক্তা আছেন তারা কিন্তু সরাসরি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মূলত এখানে সম্মেলন করার একটি উদ্দেশ্য, তাদের এখানে সরাসরি যারা গাছ থেকে খেজুর রস, তাল রস এবং অন্যান্য যেসব রস থেকে গুড় করা হয়, তৈরি করা হয়, সেই রস সরাসরি যারা সংগ্রহ করেন সেই সব গাছিদের এখানে সম্মাননা দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে উদ্যোক্তা যারা আছেন তাদেরকে নতুনভাবে আগামীতে কত সুশৃঙ্খলভাবে তারা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবে এবং তারা তাদের ব্যবসার যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করতে পারে, সেই জন্য মূলত তাদের আজকেই যে সম্মেলন সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এখানে দেখতে পেয়েছি যে এই অডিটোরিয়ামের ভিতরে যারা উদ্যোক্তা আছেন এবং যারা গাছি আছেন তাদের মধ্যে এক ধরনের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি এখানে জাতীয় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষের আয়োজনে একটি ডিসকাশনের আয়োজন করা হয়। এখানে উন্মুক্ত অবস্থায় এখানে যারা উদ্যোক্তা আছেন তারা কিন্তু প্রশ্ন করেন। পাশাপাশি এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে তাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হয়। পাশাপাশি এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের ক্ষেত্রে যাতে পরবর্তীতে তারা ভেজাল গুড় এবং রস যাতে বিক্রি না করে সেই জন্য তাদেরকে কিন্তু সতর্ক করা হয় এবং তাদেরকে নানান ধরনের উৎসাহ দেওয়া হয় যাতে পরবর্তীতে তারা তাদের এই কার্যক্রম ধরে রাখতে পারে। এখানে যারা আয়োজক আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দ্বিতীয়বারের মতো জাতীয়ভাবে এই আয়োজন একটি মাইল ফলক তৈরি করছে এবং এখানে 600 ধরনের এখানে উদ্যোক্তা, কৃষক এবং যারা চাষি আছে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। গবেষণার ক্ষেত্রে তাদেরকে সুযোগ সুবিধা দেয় এবং তাদেরকে সাহস যুগিয়ে যাচ্ছেন এখানে যারা আয়োজক আছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে রস এবং গুড়ের মেলার এই ছিল আমার কাছে উদ্যোক্তা থেকে সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। শেষ করছি এখন জনপথে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। প্রার্থী ঘোষণায় উজ্জীবিত বিএনপির তৃণমূল, চাঁদপুরে বঞ্চিতদের সড়ক অবরোধ, বিক্ষোভ, সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর 4 অনুসারীকে বহিষ্কার।
চোরাচালান কমছে না ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে। বাহক হিসেবে স্থানীয়দের ব্যবহার। টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে 25 বন্দী উদ্ধার। বালুর বস্তার উপর দাঁড়িয়ে ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল সেতু নির্দেশনার পরেও বন্ধ হয়নি ভারী যান চলাচল। ভেঙে পড়ার শঙ্কা। এবং বিনিয়োগ বাড়ায় স্থবিরতা কাটিয়ে উঠছে রাজশাহী হাইটেক পার্ক। ক্ষতি পুষিয়ে নিতে অবকাঠামো মেরামত ও সরকারি সহায়তার আশা। এই ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।